হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি নিয়ে। ঠিক আছে, তো আগের ক্লাসে আমরা মহাবিদ্রোহের ফলাফল নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি যে এই বিদ্রোহ কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। ঠিক আছে, তো এই বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 8-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ। এই দুটো নম্বর হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নম্বর। তো তোমরা এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো দেখো, মহাবিদ্রোহ ব্যর্থতার পেছনে একাধিক কারণ ছিল, সেই কারণগুলি নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো দেখো প্রথমতম বলা হয়েছে যে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব। ঠিক আছে, তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে এই বিদ্রোহ পরিচালনার জন্য সুসংগঠিত পরিকল্পনার অভাব ছিল। বিদ্রোহের নেতারা সিপাহীদের কোনো সুনির্দিষ্ট লক্ষ্যের রূপরেখা দিতে পারেনি। ঠিক আছে, বরং তারা তাদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করতেই কী ছিল, ব্যস্ত ছিল। ফলে বিদ্রোহ দমনে ইংরেজদের কী হয়, সুবিধা হয়। দেখো, যে কোনো যুদ্ধ বা বিদ্রোহ জয় করতে গেলে কিসের প্রয়োজন? সুনির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন হয়, অর্থাৎ রণনীতির প্রয়োজন হয়। সেনাবাহিনীর প্রয়োজন হয় ঠিকই, কিন্তু সেনাবাহিনীর চেয়েও বা সেনাবাহিনীর চাইতেও কিন্তু পরিকল্পনা বা রণনীতি বিশেষ করে প্রয়োজন হয় যে কোনো যুদ্ধ জয়ের জন্য। ঠিক আছে, তো এই যে বিদ্রোহ ছিল মহাবিদ্রোহ, এই বিদ্রোহে সেই পরিকল্পনার বা রণনীতির কী ছিল, অভাব ছিল। ঠিক আছে, যার জন্য এই পরিকল্পনা কী হয়েছিল, ব্যর্থ হয়েছিল। যেমন এই যে বিদ্রোহ বা মহাবিদ্রোহ, এই বিদ্রোহে কিন্তু বিভিন্ন নেতারা ছিলেন, কিন্তু তারা জনগণকে বা সিপাহীদের বা বিদ্রোহে অংশগ্রহণকারীদের সঠিক লক্ষ্য দিতে পারেনি। ঠিক আছে, এছাড়া যে বিভিন্ন নেতারা ছিল তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতেই কী ছিল, ব্যস্ত ছিল। অর্থাৎ বিভিন্ন নেতার বিভিন্ন উদ্দেশ্য ছিল। ঠিক আছে, তো এই যে সঠিক পরিকল্পনার অভাব, ঠিক আছে, কোনো সঠিক পরিকল্পনা ছিল না প্রতিটি নেতার মধ্যে, প্রতিটি নেতা সহ অংশগ্রহণকারীদের। সেজন্য এই পরিকল্পনা কী হয়েছিল বা এই যে বিদ্রোহ, এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল বলে অনুমান করা হয়। ঠিক আছে, তো এটি গেল প্রথম কারণ। তারপরে দেখো, দ্বিতীয়তম কারণ স্বরূপ বলা হয়েছে যে যোগ্য নেতৃত্বের অভাব। ঠিক আছে, এখানে নেতৃত্বের হবে যোগ্য নেতৃত্বের অভাব। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে এই বিদ্রোহ পরিচালনা করার মতো সুযোগ্য নেতৃত্বের অভাব ছিল। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে এখানে নানা সাহেব হবে। তো নানা সাহেব, তাতিয়া টোপি, রানী লক্ষ্মীবাই এবং বেগম হজরত, এখানে মহম্মা আছে, ভুল আছে। ঠিক আছে, প্রমুখ যোগ্য নেত্রীরা দক্ষতার সঙ্গে আঞ্চলিক বিদ্রোহের নেতৃত্ব দিলেও সর্বভারতীয় নেতা হিসেবে দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন কি, অযোগ্য। তো বিভিন্ন অঞ্চলে এই বিদ্রোহের বিভিন্ন নেতা ছিল। ঠিক আছে, যেমন রানী লক্ষ্মীবাইও ছিল কোনো অঞ্চলের, বিশেষত ঝাঁসির অঞ্চলের কি নেত্রী। ঠিক আছে, এছাড়া তাতিয়া টোপি, নানা সাহেব, তো বিভিন্ন নেতৃত্ব ছিল। কিন্তু সর্বভারতীয় নেতৃত্ব কে ছিল, দ্বিতীয় বাহাদুর শাহ, বা বলা যায় যে সকল নেতা এবং সকল অংশগ্রহণকারীদের প্রধান যে নেতৃত্ব ছিল সেই নেতৃত্বের কিন্তু যোগ্যতার অভাব ছিল। ঠিক আছে, অর্থাৎ দেখো, এই বিদ্রোহে অংশগ্রহণকারীরা দ্বিতীয় বাহাদুর শাহকে সম্রাট হিসেবে বা নেতা ঘোষণা করে তারা কি করে, বিদ্রোহ শুরু করে। ঠিক আছে, কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহ এত বড় বিদ্রোহকে সঠিক পরিকল্পনা দিতে পারেনি। ঠিক আছে, সুতরাং বলা যায় যে প্রধান নেতৃত্বের হচ্ছে যে অভাব এই বিদ্রোহ ব্যর্থতার অন্যতম প্রধান কারণ ছিল। ঠিক আছে, তারপরে দেখো তৃতীয়তম বলা হয়েছে যে আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব। ঠিক আছে, তো এক্ষেত্রে বলা হয়েছে যে এই বিদ্রোহে সিপাহীদের আধুনিক অস্ত্রশস্ত্রের কী ছিল, অভাব ছিল। ঠিক আছে, অস্ত্রশস্ত্র ও যুদ্ধের রসদের অভাব ছিল। এছাড়া সিপাহীরা পুরনো আমলের যুদ্ধ পদ্ধতি অবলম্বন করত এবং অন্যদিকে ইংরেজরা উন্নত যুদ্ধ
পদ্ধতি অবলম্বন করে এবং আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করে সহজে সিপাহীদের পরাজিত করতে কি হয়, সমর্থন হয়। তো এই বিদ্রোহে ভারতীয়রা কি করে, পুরনো সেই যুদ্ধ পদ্ধতি অবলম্বন করত। এছাড়া পুরনো অস্ত্রশস্ত্রে কি করেছিল, তারা হচ্ছে যে ব্যবহার করেছিল, ঠিক আছে। কিন্তু অপরদিকে ইংরেজদের কাছে কিন্তু আধুনিক অস্ত্রশস্ত্র ছিল, ঠিক আছে, যার ফলে তারা এই যে বিদ্রোহ দমন করতে কি হয়ে যায়, সফল হয়ে যায়, ঠিক আছে। কেননা এক পক্ষের কাছে আধুনিক অস্ত্রশস্ত্র এবং অন্য পক্ষ সেই পুরনো আমলের পদ্ধতিতেই যদি যুদ্ধ করে, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যায়, পুরনো পদ্ধতি অবলম্বন করে যুদ্ধকারীরা কি হয়ে যায়, সহজেই ব্যর্থ হয়ে যায়, ঠিক আছে। তো এই বিদ্রোহ ব্যর্থতার অন্যতম প্রধান কারণ ছিল সেই অস্ত্রশস্ত্রের অভাব, ঠিক আছে, আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব। তারপরে দেখো বলা হয়েছে কি আর্থিক সংকট। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে বিদ্রোহ পরিচালনা ও অস্ত্রশস্ত্র ক্রয়ের জন্য সিপাহীদের কাছে অর্থের যথেষ্ট অভাব ছিল এবং অর্থ সংগ্রহের জন্য সিপাহীরা লুটপাট শুরু করলে জনমানসে বিদ্রোহীদের সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তো এই বিদ্রোহ পরিচালনার জন্য তাদের কি ছিল, অস্ত্রশস্ত্রের প্রয়োজন ছিল, কিন্তু সেই অস্ত্রশস্ত্র কেনার জন্য বা ক্রয়ের জন্য তাদের কাছে কিন্তু অর্থ ছিল না, ঠিক আছে। এবং সেই অর্থের যোগান দিতে যখন বিদ্রোহের নেতারা বা বিদ্রোহকারীরা কি করে, লুটতরাজ করতে শুরু করে, তখন জনমানসে তাদের বা জনগণ তাদের হচ্ছে যে বিরোধী হয়ে ওঠে বা তাদের জন্য জনগণের মধ্যে বিরূপ এক প্রতিচ্ছবি সৃষ্টি হয়, ঠিক আছে। তো এই আর্থিক সংকটও কিন্তু এই বিদ্রোহের অন্যতম বা ব্যর্থতার অন্যতম প্রধান কারণ ছিল, যে তারা আর্থিক দিক থেকে সচ্ছল না হয় এই বিদ্রোহ বেশি দিন ধরে চালাতে পারেনি, ঠিক আছে। তারপরে দেখো বলা হয়েছে যে বিদ্রোহের সীমাবদ্ধতা। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে এই বিদ্রোহ উত্তর ভারতের কয়েকটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ ছিল, দাক্ষিণাত্য পাঞ্জাব এবং কি রাজপুতানা, বাংলা, সিন্ধু প্রভৃতি অঞ্চলে এই বিদ্রোহের বিস্তার ঘটেনি। তো এই বিদ্রোহ কিন্তু ভারতবর্ষের এক বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে যেতে পারেনি, ঠিক আছে। যেমন উত্তর ভারতে এই বিদ্রোহের সূচনা হলেও উত্তর ভারতেই বিশেষত কয়েকটি অঞ্চল যেমন পাঞ্জাব, ঠিক আছে, এছাড়া রাজপুতানা, বাংলা, সিন্ধু এই সমস্ত অঞ্চলগুলিতে ছড়িয়ে পড়েন, ঠিক আছে। এছাড়া দক্ষিণ ভারতেও এই বিদ্রোহে কিন্তু কোনো রকম কোনো বিস্তার ঘটেনি, যার ফলে এই বিদ্রোহের যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতাও কিন্তু এই বিদ্রোহ ব্যর্থ হওয়ার অন্যতম প্রধান কারণ ছিল, ঠিক আছে। তারপরে দেখো বলা হয়েছে যে এছাড়া বিদ্রোহীরা দেশের সকল জনসাধারণের সমর্থন লাভ করতেও কিন্তু ব্যর্থ হয়েছিল, ঠিক আছে, বা সকল জনগণের সমর্থন লাভ করতে পারেনি, যার জন্য এই বিদ্রোহ কী হয়েছিল, ব্যর্থ হয়েছিল। তারপরে দেখো বলা হয়েছে যে উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাব। তো এটিও ছিল অন্যতম একটি প্রধান কারণ ব্যর্থ হওয়ার, যে এক্ষেত্রে বলা হয়েছে যে বিদ্রোহীদের মধ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাব ছিল, ঠিক আছে, ফলে তারা বার্তা প্রেরণ করতে অসুবিধায় পড়তো এবং অন্যদিকে ইংরেজরা রেলপথ, টেলিফোন, টেলিগ্রাফ প্রভৃতির মাধ্যমে সহজেই যোগাযোগ স্থাপন করতে পারত, ফলে কী হয়ে যায়, বিদ্রোহ ক্রমশ স্তিমিত হয়ে পড়ে। তো উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে কি হয়ে যায়, এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে বা হচ্ছে যে বিদ্রোহ ছড়াতে কি হয়ে যায়, সুবিধা হয়, ঠিক আছে। কিন্তু তৎকালীন সময়ে সেই উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাব ছিল, যার জন্য এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল বলে কি করা হয়, অনুমান করা হয়, ঠিক আছে। তো এই কারণগুলি ছাড়াও আরও বিভিন্ন কারণ দায়ী ছিল, যেমন দেখো বলা হয়েছে যে এছাড়াও বিদ্রোহী নেতাদের মধ্যে কূটনৈতিক বোঝাপড়ার অভাব, ঠিক আছে, এবং জনগণের ব্যাপক সমর্থনের অভাব, যেটা আমরা আগেও আলোচনা করেছি। এছাড়া কি হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্যের অভাব ছিল মহাবিদ্রোহের ব্যর্থতার অন্যতম প্রধান কারণ। অর্থাৎ বলা যায় যে এই বিদ্রোহ ব্যর্থতার জন্য বিভিন্ন কারণ দায়ী ছিল, ঠিক আছে, কোনো একটি নির্দিষ্ট কারণের জন্য এই বিদ্রোহ ব্যর্থ হয়নি। এছাড়াও বলা যায় যে এটি ছিল ভারতবর্ষের সর্বভারতীয় একটি গণ আন্দোলন, প্রথম গণ আন্দোলন, ঠিক আছে, যার জন্য ভারতবাসী ততটা তৎপর ছিল না। কিন্তু এই বিদ্রোহ ব্যর্থ হলেও বলা যায় যে এই বিদ্রোহের গুরুত্ব কিন্তু অপরিসীম, কেননা এই বিদ্রোহের জোরে বা এই বিদ্রোহে পরবর্তীকালে বিভিন্ন যে আন্দোলন বড় বড় সেগুলির কী করেছিল, পথ প্রশস্ত করেছিল, ঠিক আছে। তো আপাত দৃষ্টিতে এই বিদ্রোহ ব্যর্থ হলেও কিন্তু এই বিদ্রোহ ভারত ইতিহাসের যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।